বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। একই এই যে দেখছি আমাদের শহরের কথা লিখেছে। ঐতিহাসিকরা সন্দেহ করছেন আজ থেকে প্রায় 500 বছর আগে এই অঞ্চলেই ছিল চুনারগড় দুর্গ। প্রকৃতির নিয়মে দুর্গ মাটিতে মিশে যায়। সেই দুর্গের পাথরখণ্ড এখনো এই অঞ্চলে পাওয়া যেতে পারে। আর সেই পাথরের সন্ধান দিতে পারলেই নগদ 10,000 টাকা পুরস্কার। নিতাই 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 রে! বাবু কি হয়েছে, কি হয়েছে? আরে আমি তো ডিম সেদ্ধে গোলমরিচের গুঁড়ো সরাই দিয়েছি। ওরে নিতাই, গোলমরিচের গুঁড়ো না রে, চুনারগড় দুর্গের পাথরখণ্ড খুঁজে পেলেই নগদ 10,000 মিলবে রে। এই দেখ কি লিখেছে। হে কি বলতেছেন গো বাউ? ডিম সিদ্ধে শুনো পাথর গুঁড়ো করে দেব? সকাল সকাল মস্করা কেন করতেছেন বাউ? নাকি কুচকিতে আম বাতের ব্যথাটা বেরিয়েছে? নিতাই! চুনারগড় দুর্গ আমাদের শহরেই ছিল 500 বছর আগে। 500 বছর আগে আমাদের শহরটা কেমন ছিল ভাবলেই কেমন লাগে। বাটুলদা, তুমিও বিশ্বাস করছো যে 500 বছর আগে এমন একটা দুর্গ আমাদের এই শহরে ছিল? ইতিহাসবিদরা তো তাই সন্দেহ করছেন। তার জন্যই তো শহরবাসীকে বলছেন যে এমন কোনো পুরনো পাথর নজরে পড়লে সঙ্গে সঙ্গে তাদের জানাতে। আর তাহলে 10,000 টাকা ক্যাশ পুরস্কার। পাথরটা ওই চুনারগড় দুর্গের হতে হবে। ইতিহাসবিদরা পরীক্ষা করে দেখবেন, তারপর তো পুরস্কার। এটা মোটেও সোজা ব্যাপার নয় বাটুলদা। প্রত্নতাত্ত্বিকদের কাজই তো হলো ইতিহাসকে পুনরুদ্ধার করা। কাদের কাজ? প্রত্ন নয়, প্রত্নতাত্ত্বিক। সেটাই তো বলছিলাম, এরাই খাল কেটে কেটে কুমির আনছে। যত সব ঘুরে ঘুরে ইতিহাস বার করে আর আমাদের মুখস্থ করতে হয়। খেদে কাজ পায় না। তোর কাজ আছে তো, তাহলে যা গিয়ে নিজের কাজটা কর। মানে যাচ্ছে বাটুল্লা। চল রে বাচ্চু, পাথর খুঁজি। জানো তো বাচ্চুদা, আমার মামা জাপান থেকে আমার জন্য একটা ঘড়ি এনেছে। উমা, তাই বুঝি বাচ্চা? জাপানি ঘড়ি বেশ দামি বুঝি। একদিন পড়তে দিস তো ঘড়িটা। দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। কি আর করবো, আমাদের তো তোর মতো অমন শাসালো মামা নেই। তার বদলে আস্তে একটা বাটুলদা আছে। জাপানি ঘড়িতে কঞ্চার স্বদেশীও না, নিজের পক্ষে আঞ্চলিক ঘড়িও একটা কপালে জুটবে না রে। বললেই বলবে নিজে রোজগার করে ঘড়ি পড়বে। ঠিকই তো বললি বিচ্ছু। বাসু বাবু, এই তোমাদের বটম বেল স্যারে কোথাও দেখেছো? সে কোন সকালে খবরের কাগজ পড়ে পাথর খুঁজতে বের হয়ে গেল, এখনো ফিরবার কোনো নাম নেই। কি কাণ্ড হলো বলে দিনি। ই বাবা, তাই নাকি? স্যার তো এদিকে আসেনি নিতাইদা। কি জানি পাথরের খোঁজে কোথায় চলে গেল। দুশ্চিন্তার পাথর বুকে জমে রয়েছে গো। দেখি আবার পাথর চাপা পড়ে কোথায়, মানে কোথায় গিয়ে বসে আছেন বাবু দেখি। বাচ্চুরে বছরে মনে হচ্ছে এবার আমারও একটা ঘড়ি হবে রে। পাথর খুঁজে দিলেই নগদ 10,000, গোটা 10 ঘড়ি হয়ে যাবে রে। মাথাটা তোর একেবারে গেছে রে দেখছি। রে এবারই দেখতে পাবি রে এই মথর আসল খেল। চললাম রে, আমাকেও পাথর একটা খুঁজে বার করতেই হবে। বাটুলদা, বটম বেল স্যারের মতো তোমারও দেখছি খুব উৎসাহ হচ্ছে।
নগদ 10,000 টাকা ক্যাশ আছে, আমারও অনেক উৎসাহ। টাকার জন্য নয়, আমার উৎসাহ এর জন্যই হচ্ছে যে আমাদের শহরটা ঠিক কত পুরনো সেটার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যেত ওই দুর্গের কোনো পাথরখণ্ড পাওয়া গেলে। সেটা আমি বুঝতে পারছি মাটুল্লা, তোমার এমন পুরনো ঐতিহাসিক ব্যাপারে খুব উৎসাহ। ঠিক বলেছিস রে, ইতিহাস আমাকে সবসময় কেমন যেন টানে, আর সেই টানেই একবার পৌঁছে গেছিলাম চন্দনগড়। চন্দনগড়? ও মাটুল্লা, বেশ একটা গভীর গল্পের গন্ধ পাচ্ছি। গল্পই বটে। সত্যি আজ এতগুলো বছর পর চন্দনগড়ের ওই ঘটনাটার কথা মনে পড়লে কেমন যেন গল্পের মতোই মনে হয়। বলো বলো। অথচ ঘটনাটা ছিল সত্যি। নিজের জীবন দিয়ে প্রত্যক্ষ করেছি সে সত্য, এমন এক সত্য যা ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়। কি বলছো কি মাটুল্লা? কি এমন ঘটনা যা ভাবলে তোমার এখনো এত ভয় লাগে? এটাকে ঠিক কি বলে জানি না, ভয় নাকি মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেলে যে শিরশিরানি অনুভব হয় তেমন কোনো ফিলিংস। ও মাটুল্লা, প্লিজ 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 বলো না, কেমন ছিল তোমার সেই অভিজ্ঞতা? শিরশিরে ঠান্ডা অভিজ্ঞতা। ইয়েস, গোকরো। শীতল ঠান্ডা গোকরো শরীরের স্পর্শ জড়িয়ে আছে এই অভিজ্ঞতায়। গোকরো সাপ? হ্যাঁ, চন্দনগড়ের গোকরো। সেবার অসম্ভব গরম পড়েছিল, সূর্যের হলকা যেন সমস্ত কিছু পুড়িয়ে খাক করে দিচ্ছিল। হাসপাস করছিলাম, এমন সময় চন্দনগড়ে আমার এক পরিচিত বন্ধুর কাছ থেকে জরুরি টেলিগ্রাম পেলাম। চন্দন রাও মানে আমার সেই বন্ধু আমাকে চন্দনগড়ে আসতে অনুরোধ করেছে। আমিও ওই গরম থেকে বাঁচবার উপায় খুঁজছিলাম। টেলিগ্রাম পাওয়া মাত্রই পরের দিনই রওনা দিলাম চন্দনগড়ের উদ্দেশ্যে। আশা একটাই যে একসময় চন্দন গাছের জঙ্গলের জন্য বিখ্যাত এই চন্দনগড়ে গরম অন্তত একটু কম হবে। বেশ অদ্ভুত তো, চন্দনগড়ে তোমার বন্ধু হলো চন্দন রাও, আর সেখানে ছিল চন্দন গাছের বন। তবে জায়গাটার নাম চন্দনগড়ের পেছনে ওই চন্দন গাছের জঙ্গলই ছিল কারণ, আমার বন্ধুর নাম নয়। চন্দনদের পূর্বপুরুষ শুনেছি একসময় ওই চন্দনগড়ের রাজা ছিলেন। প্রকৃতির দান চন্দন গাছ, বিঘের পর বিঘে সেই চন্দন গাছের জঙ্গল ছিল ওই রাও পরিবারের সম্পত্তি। কালক্রমে সেই জঙ্গলের কিছুটা চলে যায় চন্দন কাঠ চোরা কারবারিদের দখলে, আর বাকিটা সরকারের জিম্মায়। সেসব থাক, তুমি আসল গল্পটা বলো না। যাই হোক, গিয়ে তো উঠলাম চন্দনদের বিশাল 7 পুরুষের বাড়িতে। বাড়ি দেখলেই মনে হয় এক সময় সেটা ছিল কোনো রাজরাজাদের প্রাসাদ। যাই হোক, চন্দন তো আমাকে পেয়ে হাতে যেন স্বর্গ পেল। রাতে খাবার পরে সে আমার ঘরে এলো। পাটুল বাবু এসেছো? এসো, দাঁড়িয়ে কেন, বসো। বাটুল বাবু, আমি ভীষণ এক সমস্যায় পড়ে তোমাকে ডেকেছি। সেটা তোমার চোখের চাউনি, কথা বলার ভঙ্গিমা এসব দেখেই বুঝতে পেরেছি। দেখো চন্দন, যতই তুমি আমাকে বাটুল বাবু বলো, আমি তোমাকে আমার বন্ধুই ভাবি। তুমিও নিশ্চয়ই। হ্যাঁ, তাই তো তোমাকে আমি। নিশ্চিন্তে তুমি তোমার সমস্যার কথা বলো চন্দন। আজ প্রায় 2 সপ্তাহ হলো আমি ঘুমোতে পারছি না বাটুল বাবু। ঘুমোতে পারছো না কেন? ঘুমোলেই আমি দেখতে পাই একটা বিষধর গোকরো সাপ। গোকরো সাপ? হ্যাঁ বাটুল বাবু, আমার মনে হয় সাপটা আমার গায়ে উঠছে, একটা ঠান্ডা শিরশিরি অনুভূতি হয়। ভয় পুরো শরীর ঘামে ভিজে যায়। আমি ভয়ে চোখ মেলতে পারি না। আমার মনে হয় সাপটা যেন আমার বুকের ওপর ফোনা তুলে বসে আছে। তারপর আমি আর কিচ্ছু জানি না। মনে হয় আমি ঘুমের মধ্যেই অজ্ঞান হয়ে যাই, আর যখন জ্ঞান ফেরে তখন দেখি সকাল হয়ে গেছে। স্ট্রেঞ্জ, ভারী অদ্ভুত স্বপ্ন তো। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু
দিন তিনেক আগে আমি স্টেশন থেকে গাড়ি চালিয়ে ফিরছি, হঠাৎ এ কি, এ তো সেই সাপটা। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার সেই স্বপ্নের সাপটা। না না, এ কি করে সম্ভব? তবে সাপ তো একই দেখতে হতে পারে। এই কি, সাপটা কোথায় যাচ্ছে, কোথায় থাকে ও? আমাকে দেখতে হবে। হ্যাঁ, আমাকে দেখতেই হবে। কতটা পথ গেছি খেয়াল নেই, হঠাৎ দেখলাম সাপটা মস্ত একটা কালো পাথরের নিচে অদৃশ্য হয়ে গেল। আমি তারপর ওখান থেকে ফিরে এলাম। স্ট্রেঞ্জ। বাঁটুল বাবু, আমার মনে হচ্ছিল সাপটা যেন কিছু একটা আমাকে বোঝাতে চাইছিল। এরপর থেকে আমাকে কেমন এক অদ্ভুত নেশায় পেয়েছে। রোজ সন্ধেবেলা আমি গাড়ি নিয়ে সেই জায়গাটায় চলে যাই। সাপটা একইভাবে আমার জন্য অপেক্ষা করে। আমি ওর পিছু নিই, ও সেই পাথরের নিচে চলে যায়। আর তুমি যে সাপটাকে স্বপ্নে দেখতে, এটাই তো আশ্চর্যের বাঁটুল বাবু। এরপর থেকে আমি সেই স্বপ্ন আর দেখি না। আজকে যাবে না সেই জায়গায়? হ্যাঁ হ্যাঁ বাঁটুল বাবু, যাবো যাবো, নিশ্চয়ই যাব। আর যদি না যাও? না, যাব, আমাকে যেতেই হবে, নয়তো ঘুমের মধ্যে সাপটা আমার শরীর বেয়ে কি ঠান্ডা, কি শিরশির করে বাঁটুল বাবু, ভয় আমার দম আটকে আসে বাঁটুল বাবু। চলো চন্দন, এবারে যাওয়া যাক। আমার জন্যই তোমাকে এত ঝামেলায় পড়তে হলো বলো? তুমি কি আমাকে বন্ধু বলে মনেই করো না? বাঁটুল বাবু, বাঁটুল বাবু, ওই যে ও ডাকছে আমাদের। গোকরো, জাত গোকরো। ঘটনাটা যদি পরপর সাজাই, তবে এটাই দাঁড়ায় যে সপ্তাহ দুই আগে হঠাৎ করে ওই সাপটাকে তুমি দেখলে। না না, শুধু স্বপ্নই নয়, সাপটা একেবারে আমার গায়ে। ওটা হয়তো স্বপ্নের ঘোরে ভয় পেয়ে মনে হতেই পারে, কিন্তু ওই একই সাপ সশরীরে দেখা দিল আবার পথের মধ্যে, এবং শুধু তাই নয়, বারবার সে ওই কালো পাথরটা পর্যন্ত গিয়ে অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, তুমি নিশ্চিত চন্দন ওই রকম একটা সাপকেই তুমি স্বপ্নে দেখতে? আরে ওই রকম কোনো সাপ না, ঠিক ওই সাপটাই। হ্যাঁ বাঁটুল বাবু, ওই একই রং, একই চলন। একই জাতের সাপের চলন গড়ন প্রায় একই রকমই হয়। তবে আমাকে যে বিষয়টা ভাবাচ্ছে, তোমার সাপের স্বপ্ন দেখা, রাস্তায় সাপ দেখা এবং একইভাবে একই সময় একই জায়গায় সাপটার দেখা পাওয়া, এই সবটাই কি কোইন্সিডেন্স নাকি? না না বাঁটুল বাবু, আমাদের এই রাও পরিবারের দুর্ভাগ্যের সাথে জড়িত আছে এক বিষধর সাপের কাহিনী। হোয়াট? কি বলছো কি চন্দন? তোমাদের পরিবারের দুর্ভাগ্যের সঙ্গে জড়িত সাপ? হ্যাঁ বাঁটুল বাবু, তুমি তো জানো আমাদের পূর্বপুরুষেরা ছিল এই চন্দনগড়ের রাজা। বাবার মুখে শুনেছি আমার ঠাকুরদা ছিলেন এই চন্দনগড়ের শেষ রাজা। তবে তার আগে থেকেই আমাদের রাজত্ব ধ্বংস হতে বসে, আর ধ্বংসের মূলে ছিল এক মহাবিষধর সাপ। সাপ তোমাদের রাজত্ব ধ্বংসের কারণ? একটু খুলে বলো তো চন্দন। আমাদের কোনো এক পূর্বপুরুষ হত্যা করে এক বিষধর সাপকে। রাজা শিকারে বেরিয়েছিলেন, চন্দন গাছের মধ্যে জড়িয়ে থাকা সাপটাকে রাজা এক গুলিতে খতম করে দেয়। তারপরই আমাদের এই রাও রাজবংশে নেমে আসে অভিশাপ। কিছুদিনের মধ্যে সেই রাজার মৃত্যু হলো সাপের দংশনে। স্ট্রেঞ্জ।
এখানেই শেষ নয়, এরপর থেকে আমাদের এই রাও রাজবংশে যত রাজা এই চন্দনগড় রাজ্যের সিংহাসনে বসেছেন সবার মৃত্যু হয় সাপের দংশনে। কি আশ্চর্য! তোমাদের পরিবারের এই এত বড় অভিশপ্ত ইতিহাস তুমি আগে আমাকে বলনি। এরপর আর কেউ চন্দনগড়ের রাজা হতে চাননি। রাজা ছাড়া রাজ্য চলবে কি করে? তাই এই চন্দনগড়ের দায়িত্বভার সরকার সরাসরি গ্রহণ করে। আমরা সরকারি খাজনার একটা অংশ পাই। চন্দন, এখন আমারও মনে হচ্ছে তোমার স্বপ্নে দেখা সাপ, রাস্তায় সচক্ষে দেখা ওই সাপ, কোথাও একটা যোগসূত্র এর মধ্যে নিশ্চয়ই আছে। চন্দন, আমি কাল সকাল হলেই ওই মাঠে ওই পাথরটার কাছে যেতে চাই। আমাকে দেখতে হবে, আমাকে জানতেই হবে এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে, জানতেই হবে। বাটুল বাবু সাবধান, ওই সাপটা কিন্তু। কি করছো বাটুল বাবু তুমি? চন্দন দেখো, এটা একটা সুরঙ্গের মুখ। সুরঙ্গ? একটা আলোর ব্যবস্থা করতে পারবে? টর্চ হলে ভালো হয়। টর্চ গ্রামের মধ্যে গেলেই পাওয়া যাবে। তুমি নামবে নাকি? তুমি জলদি যাও, একটা বড় টর্চ জোগাড় করে নিয়ে এসো। হ্যাঁ, যাচ্ছি বাটুল বাবু। উফ, কি অন্ধকার! আরে, এটা তো মনে হচ্ছে কোনো ঘর ছিল। পালঙ্ক, বসবার জায়গা। আরে বাবা, একটা দরজা মনে হচ্ছে। পাশেও তো মনে হয় আরেকটা ঘর আছে। কি ভীষণ শক্ত! জানি না কতশো বছর এই দরজা বন্ধ রয়েছে। না, এভাবে হবে না, শক্তি প্রয়োগ করতেই হবে। ঠিক, আমার সন্দেহই ঠিক। এখানে আরো একটা ঘর। রাজপ্রাসাদের ঘরগুলোর মধ্যে কোনো একটা হয়তো। আমি কি দেখছি? এ তো সেই সাপটা। এখানে মাটির এত গভীরে, জল হাওয়াহীন অবস্থায় ও বেঁচে আছে কেমন করে? কি চাইছে ও? এ কি? এইসব কি হচ্ছে? কে আপনি? আমি এই চন্দনগড়ের সর্পরাজ নীল। আমি এই রাও রাজ পরিবার ধ্বংস করেছি, কারণ আমাকে হত্যা করেছিল রাজা সুরাজদেও রাও। এই রাজ পরিবারের এখন তো আর কিছুই অবশিষ্ট নেই, সবই তো শেষ। রাজ্যই নেই, রাজাও নেই। তবে আপনি কেন আবার ওই পরিবারের ছেলে চন্দন রাওয়ের কাছে আসছেন? ও তো আর রাজা নয় এখন। এই পরিবার আমাকে ধ্বংস করেছিল, তাই এই পরিবারকে আমিও ধ্বংস করেছি। কিন্তু এই রাজ পরিবারের ধনভাণ্ডার আমি আগলে বসে আছি। এই রাজকোষের ওই ধনরত্ন রাজ পরিবারের ছেলে চন্দন রাওকে দিয়ে আমি এই ভার মুক্ত হতে চাই। ভার মুক্ত? ধনরত্নের দায় ভার? কেন? আপনি এতদিন আগলে রাখছিলেন কেন এসব? চন্দনগড়ের নিরপরাধ রাজাদের হত্যা করে আমি প্রতিশোধ নিয়েছি ঠিকই, কিন্তু পাপও করেছি। তাই মৃত্যুর এতদিন পরেও আমার মুক্তি হয়নি।
আবদ্ধ হয়ে আছি আমি এই গুপ্তধন ঘরে। এই ধন সম্পদ রাজ পরিবারের লোকদের হাতে দিতে পারলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। এই সম্পদ যদি চন্দনগড়ের মানুষদের ভালোর জন্য ব্যবহৃত হয়, তবেই আমার আত্মার পুনর্মুক্তি ঘটবে। এবার আমি বুঝতে পেরেছি সর্পরাজ, মৃত্যুর পরেও আত্মা রূপে এতগুলো মানুষকে হত্যার ফলে তোমার আত্মাও আবদ্ধ হয়ে পড়েছে এই গুপ্ত গুহায়। কোথায় কোথায় সেই ধনভাণ্ডার? আমি সেই ধনভাণ্ডার পৌঁছে দেব রাও রাজ পরিবারের হাতে। এই তো সেই ধনভাণ্ডার। এ যে দেখছি 7 রাজার ধন। আমি চললাম। এই ধন সম্পদের দায়িত্ব এখন তোমার। আমি চললাম। মাটুলদা দেখো, গায়ের পশম গুলো কেমন কাড়া হয়ে উঠেছে। এ কি গল্প শোনালে তুমি? পুরো ঐতিহাসিক। বাটুল বাটুল, ক্যাশ খেয়েছি গুলো আমি নেই। ওই পাজির পা ঝাড়া বিচ্ছুটা কোথায়? কেন, কি হয়েছে বটব্যাল বাবু? দেখো না কোত্থেকে এই ধ্যাবড়া পাথরটা আমাকে দিয়ে বলল এটা নাকি ওই চুনারগড় দুর্গের পাথর। ও নদীর ধার থেকে কুড়িয়ে পেয়েছে। বললে কি না ওই 10,000 টাকা ওর চাই না, একটা জাপানি ঘড়ি পেলেই ওর হবে। পরীক্ষা করে ঐতিহাসিকরা বলল কি জানো, ওটা একটা বালির পাথর, অনেক দিন ধরে মাটির নিচে পড়েছিল। বিচ্ছুটা ভেগেছে না? উফ, ওকে নিয়ে আর পারা গেল না। কি তোমরা কি বলো?